হ্যালো স্টুডেন্ট, আজও আমরা 3 ডাইমেনশনাল জিওমেট্রি এর সরলরেখা অধ্যায়টি নিয়ে আলোচনা করব। ধরি দুটো সরলরেখার সমীকরণ আমরা ধরছি। প্রথম সরলরেখাটা হচ্ছে x মাইনাস x1 বাই a1 ইকুয়াল টু y মাইনাস y1 বাই b1 ইকুয়াল টু z মাইনাস z1 বাই c1। এটা প্রথম সরলরেখা। দ্বিতীয় সরলরেখাটি হচ্ছে x মাইনাস x2 বাই a2 ইকুয়াল টু y মাইনাস y2 বাই b2 ইকুয়াল টু z মাইনাস z2 বাই c2 এর 2 নম্বর নাম দিলাম। এবার আমরা দেখতে পাচ্ছি যে 1 নং সরলরেখাটি x1, y1, z1 বিন্দুগামী এবং এর দিক অনুপাতগুলি হলো a1, b1, c1। এবং দেখতে পাচ্ছি 2 নং সরলরেখাটি হচ্ছে x2, y2, z2 বিন্দুগামী। 2 নং সরলরেখাটি x2, y2, z2 বিন্দুগামী এবং এর দিক অনুপাতগুলি হলো a2, b2, c2। এখন 1 নং ও 2 নং যে দুটো সরলরেখা ছিল, হ্যাঁ, তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তার মানে কি থিটা, ধরো এইটা হচ্ছে আমার 1 নম্বর সরলরেখা আর এটা হচ্ছে আমার 2 নম্বর সরলরেখা, এদের মধ্যবর্তী কোণটা বলছে থিটা। ঠিক আছে, এই সরলরেখাটার 1 নম্বর সরলরেখা, এটার ডিআরগুলো বলে দেওয়া আছে কত, a1, b1, c1, আর এর ডিআর বলা আছে a2, b2, c2। ঠিক আছে, তাহলে এদের মধ্যবর্তী কোণটা যদি থিটা হয় তাহলে আমরা পাবো cos থিটা ইকুয়াল টু, দেখো, a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 বাই রুট ওভার a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার ইন্টু a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার। অর্থাৎ আমরা এটা দেখবে আগে পড়েছি যে দুটো সরলরেখার যদি আমরা মানে দুটো লাইনের যদি ডিআরগুলো জানা থাকে তাহলে তাদের মধ্যবর্তী কোণ আমরা সহজেই নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তাহলে cos থিটা সমান সমান আমি এটা পেলাম। এখন যদি থিটার মানটা 90 ডিগ্রি হয়, থিটার মান 90 ডিগ্রি মানে হচ্ছে সরলরেখা দুটো পরস্পর লম্ব। ঠিক আছে, তাহলে cos 90 মানে 0 হবে। cos 90 0 হয়ে গেলে যদি কোণাকুনি গুণ করি তাহলে দেখবে এখানে থিটার মান যদি 90 ডিগ্রি বসায় তাহলে cos 90 0, তাহলে এটা 0 ইকুয়াল টু এটা হলো। তাহলে কোণাকুনি গুণ করলে পাবো a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ইকুয়াল টু 0। অর্থাৎ যখন দুটো সরলরেখা পরস্পর লম্ব হবে তখন কন্ডিশন হবে কি a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ইকুয়াল টু 0। আবার 1 নং ও 2 নং সরলরেখা পরস্পর লম্ব হলে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ইকুয়াল টু 0। অর্থাৎ ধরো এরকম দুটো সরলরেখা পরস্পর লম্ব, এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এই সরলরেখাটার ডিআর যদি a1, b1, c1 আর এই সরলরেখাটার ডিআর যদি a2, b2, c2 এটা হয়, ঠিক আছে, যদি পরস্পর লম্ব থাকে তাহলে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ইকুয়াল টু 0 হবে। আবার বলছে 1 নং ও 2 নং সরলরেখা পরস্পর সমান্তরাল হলে, সমান্তরাল মানে এটা আছে, ঠিক আছে, এরকম সমান্তরাল, তাহলে a1 এর ডিআর a2, a1 a2 নয় সরি, এটা a1 b1 c1, ঠিক আছে, a1 b1 এটা b c1, আর এটা ডিআর ধরো a2 b2 আর c2, তাহলে কি হবে, তাহলে a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2 হবে। এবার দেখো আমরা নেক্সট আবার ধরছি যে দুটি সরলরেখার সমীকরণ x মাইনাস x1 বাই l1 ইকুয়াল টু y মাইনাস y1, এটা y1, হ্যাঁ, একটু কাটাকাটি হয়েছে, এটা y1 বাই m1 ইকুয়াল টু z মাইনাস z1 বাই n1, এটা 3 নম্বর নাম দিলাম। এবং অপর একটা সরলরেখা ধরছি x মাইনাস x2 বাই l2 ইকুয়াল টু y মাইনাস y2 বাই m2 ইকুয়াল টু z মাইনাস z2 বাই n2, এটা 4 নম্বর নাম দিলাম। এখানে l1 m1 n1 হলো সরলরেখাটার হচ্ছে দিক কোসাইন, ঠিক আছে, l2 m2 n2 হলো এই সরলরেখাটার দিক কোসাইন। যেখানে 3 নং সরলরেখাটি দেখো x1, y1, z1 বিন্দুগামী এবং এর দিক কোসাইনগুলি হলো l1, m1, n1 এবং 4 নং সরলরেখাটি x2, y2, z2 বিন্দুগামী
এবং এর দিক কোসাইনগুলি হলো L2, M2, N2। এখন যদি 3 নং ও 4 নং সরলরেখার মধ্যবর্তী কোণ থিটা হয় তাহলে কী হবে? তাহলে এখন আমরা জানছি যে যদি দুটো সরলরেখা দেয়া থাকে এবং তাদের দিক কোসাইনগুলি জানা থাকে তাহলে তাদের মধ্যবর্তী কোণ কি হবে। দেখো আমরা ধরে নিলাম তাদের মধ্যবর্তী কোণ থিটা, তাহলে কস থিটা ইকুয়ালটা আমরা লিখব কস থিটা ইকুয়াল টু L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। ঠিক আছে, যদি L1 M1 N1 এবং L2 M2 N2 সরলরেখা দুটোর দিক কোসাইন হয় তবে এটা লেখা যাবে। আবার 3 ও 4 নং সরলরেখা দুটি পরস্পর লম্ব, যদি লম্ব হয় তাহলে থিটার মান 90 ডিগ্রি হলে cos 90 0, তখন এটা ইকুয়াল টু 0 হবে। তাহলে পরস্পর লম্ব হলে আমরা কী কন্ডিশন পাবো? L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইকুয়াল টু 0। আবার যদি 3 ও 4 নং সরলরেখা কিন্তু পরস্পর সমান্তরাল হয় তাহলে কেউ সমান্তরাল হলে এটা পাবো L1 বাই L2 ইকুয়াল টু M1 বাই M2 ইকুয়াল টু N1 বাই N2। অর্থাৎ লম্ব এবং সমান্তরাল যদি হয় দিক কোসাইন থাকুক আর দিক অনুপাত থাকুক কন্ডিশন দুটো একই হবে। ঠিক আছে, আর তাদের মধ্যবর্তী কোণটা কী হবে? যদি দিক অনুপাত দেওয়া থাকে তাহলে একটা নিচে রুট ওভার বলে লিখতে হবে, আর দিক কোসাইন বললে জানা থাকলে নিচেটা লেখার দরকার নেই। তুমি যদি লেখো তাহলে কোনো অসুবিধা নেই, কারণ এর নিচে যদি লেখো তাহলে নিচে লিখতে তুমি রুট ওভার L1 স্কোয়ার প্লাস M1 স্কোয়ার প্লাস N1 স্কোয়ার, যেহেতু L1 M1 N1 দিক কোসাইন তাহলে তাদের স্কোয়ারের যোগফল হবে 1, আর ইন্টু আর একটা লিখতে নিচে রুট ওভার L2 স্কোয়ার প্লাস M2 স্কোয়ার প্লাস N2 স্কোয়ার, তাদের সেগুলো দিক কোসাইন, তার মানে তার ভ্যালুটা হবে 1। ঠিক আছে, ধরি দুটি সরলরেখার ভেক্টর সমীকরণ। দেখো ভেক্টর সমীকরণ আমরা ধরে নিচ্ছি একটা হচ্ছে R1 ভেক্টর ইকুয়াল টু A1 ভেক্টর প্লাস ল্যামডা 1 B1 ভেক্টর, এবং R2 ভেক্টর ইকুয়াল টু A2 ভেক্টর প্লাস ল্যামডা 2 B2 ভেক্টর। এটা 5 এবং 6 নম্বর নাম দিলাম। দেখো 5 নং সরলরেখাটির উপর অবস্থিত যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে A1। ঠিক আছে, এইটার অর্থ হচ্ছে যে এই 5 নং সরলরেখার উপর যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে A1, বা বলতে পারো যে 5 নং সরলরেখাটি A1 বিন্দুগামী, এবং 5 নং সরলরেখাটি হচ্ছে B1 ভেক্টরের সমান্তরাল, যেখানে ল্যামডা 1 এবং ল্যামডা 2 কিন্তু হচ্ছে স্কেলার এখানে। তাহলে আমরা লিখছি 5 নং সরলরেখাটির উপর অবস্থিত যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে A1 এবং 5 নং সরলরেখাটি B1 ভেক্টরের সমান্তরাল। আবার 6 নং সরলরেখাটির উপর অবস্থিত যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে A2 এবং 6 নং সরলরেখাটি হচ্ছে B2 ভেক্টরের সমান্তরাল। ঠিক আছে, তাহলে এরকম ভেক্টর সমীকরণ মানে প্রথম যে দুটো থাকবে সেই দুটো ভেক্টর দিয়ে হচ্ছে সরলরেখাটা পাস করেছে, অর্থাৎ 5 নং সরলরেখাটা বলবো হচ্ছে A1 বিন্দুগামী এবং 6 নং সরলরেখাটা বলবো A2 বিন্দুগামী, অথবা যেরকম লিখলাম সেরকমও বলতে পারো। আর স্কেলারের সাথে যে ভেক্টরটা থাকবে সেটার সাথে বলা যায় যে 5 নং সরলরেখাটা হচ্ছে B1 ভেক্টরের সমান্তরাল আর 6 নম্বর সরলরেখাটা হচ্ছে B2 ভেক্টরের সমান্তরাল। এবার যদি আমাকে এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলে তাহলে আমরা কি করব না, আমরা যে ভেক্টরের সমান্তরাল তাদের মধ্যবর্তী কোণটা বার করব। এখানে প্রথমটা দেখতে পাচ্ছি আমরা B1 ভেক্টরের সমান্তরাল আর দ্বিতীয় সরলরেখাটা হচ্ছে B2 ভেক্টরের সমান্তরাল, তাহলে এদের মধ্যবর্তী কোণ মানেই B1 এবং B2 এর মধ্যবর্তী কোণটাই বোঝাচ্ছে। ঠিক আছে, এখন 5 ও 6 নং সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ থিটা হলে cos থিটা ইকুয়াল টু লিখব আমরা B1 ভেক্টর ডট B2 ভেক্টর বাই মড B1 ভেক্টর ইন্টু মড B2 ভেক্টর। ঠিক আছে, আবার 5 ও 6 নং সরলরেখা দুটি পরস্পর লম্ব হলে, দেখো লম্ব মানে হচ্ছে থিটার মান 90 ডিগ্রি, cos 90 মানে 0, তো কোনাকুনি গুণ করলে B1 ভেক্টর ডট B2 ভেক্টর ইকুয়াল টু 0 এটা পাবো। আবার 5 ও 6 নং সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল, সমান্তরাল হলে কি হবে? সমান্তরাল হলে B1 এবং B2 ভেক্টর দুটো সমান্তরাল হবে, তাই দুটো ভেক্টর সমান্তরাল হলে আমরা লিখতে পারি যে কোনো একটা ভেক্টর সমান সমান স্কেলার ইন্টু দ্বিতীয় ভেক্টরটা, তাহলে লিখতে পারি B1 ভেক্টর ইকুয়াল ল্যামডা ইন্টু B2 ভেক্টর, বা এটাও লিখতে পারো, অথবা B2 ভেক্টর ইকুয়াল টু ল্যামডা ইন্টু B1 ভেক্টর। তাহলে দুটো ভেক্টর যদি আমার সমান্তরাল হয় তাহলে আমরা লিখতে পারবো যে কোনো একটি ভেক্টর ইকুয়াল টু ল্যামডা মানে স্কেলার ইন্টু অপর ভেক্টরটা, যেখানে ল্যামডা হলো বাস্তব প্যারামিটার। এবারে একটা আমরা নোট পড়বো। দেখো যদি A ইকুয়াল টু x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ, এগুলো মানে i j k হচ্ছে ইউনিট ভেক্টর একটা,
ঠিক আছে, কেমন ইউনিট ভেক্টর, মানে এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, এটা যদি জেড হয় এক্স, তাহলে এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টরকে আমরা আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টরটাকে আমরা জে ক্যাপ এবং জেড অক্ষ বরাবর ইউনিট ভেক্টরটাকে আমরা কে ক্যাপ বলে থাকি। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা ধরলাম বি ভেক্টর ইকুয়াল টু এক্স টু আই ক্যাপ প্লাস ওয়াই টু জে ক্যাপ প্লাস জেড টু কে ক্যাপ। তাহলে এ ডট বি অর্থাৎ আমাকে ডট প্রোডাক্ট বার করতে হবে। ডট প্রোডাক্ট মানে মনে রাখবো হচ্ছে স্কেলার, অর্থাৎ ডট প্রোডাক্ট মানে হচ্ছে ভেক্টর নয়, ডট প্রোডাক্টের একটি মান থাকবে, সেটা 5, 10, 15, 20, 20, 100 যা খুশি হতে পারে, অর্থাৎ একটা মান পাবে, সেটা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে। তাহলে এ ডট বি মানে কি, দেখো x1 x2 প্লাস জে আর জে ক্যাপের সাথে যেগুলো আছে y1 y2 প্লাস কে ক্যাপের সাথে z1 z2, এটা হবে এ ক্রস বি। এ ক্রস বি মানে হচ্ছে ক্রস প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট মানে হচ্ছে এটা ভেক্টর বোঝায়। ঠিক আছে, এখানে আই জে কে থাকবে। দেখো এ ক্রস বি মানে প্রথমে লিখবো আই জে কে, ঠিক আছে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। এবার এ ভেক্টরের আই জে কের যে সহগগুলো আছে ভেক্টরে, তাহলে x1 y1 z1 লিখলাম, x1 y1 z1 ক্রস বি, পরে বি আছে, বি আছে বলে আমরা বি ভেক্টরের যেগুলো আছে বি ভেক্টরের মানে হচ্ছে আই জে কে সহগগুলো হচ্ছে x2 y2 z2। এবার ডিটারমিনেন্ট আকারে ভাঙলে প্রথমে আই, তাহলে আই হলে যেমন করে এটা ডিটারমিনেন্ট y1 ইন্টু z1 মাইনাস z1 ইন্টু y2, ঠিক আছে, আই ক্যাপ মাইনাস, এবার হচ্ছে জে ক্যাপটা লিখলাম, জে ক্যাপ মানে এটার সাথে এটা গুণ x1 z2 মাইনাস z1 x2 প্লাস কে ক্যাপ। এই ক্যাপগুলো আমরা শেষে লিখলাম। হ্যাঁ, ভেক্টর সবসময় পরে লিখতে হয়, যদি কোনো সংখ্যা থাকে সংখ্যার পরে ভেক্টরটা লিখতে হয়। তাহলে এটা হবে x1 y2 মাইনাস y1 x2, তাহলে এ ক্রস বি আমরা পেলাম এটা। আরেকটা জিনিস মনে রাখবে যে এ ক্রস বি ইকুয়াল টু, যদি উল্টো লেখো তাহলে হবে মাইনাস বি ক্রস এ। ঠিক আছে, এটা একটা। আর মনে রাখবে যে যদি ডট প্রোডাক্টের ক্ষেত্রে এ ডট বি ইকুয়াল টু উল্টে দিলে বি ডট, এখানে কিন্তু কোনো নেগেটিভ হবে না। ঠিক আছে, তার মানে কী বুঝতে পারছি, এ ক্রস বি আর বি ক্রস এ দুটো আলাদা জিনিস। যদি এটাকে উল্টে দাও এ ক্রস বি, যদি বিটা আগে লাগে তাহলে হচ্ছে মাইনাস বি ক্রস এ হবে, আর এ ডট বি ইকুয়াল টু বি ডট, এটাকে উল্টে দিলে একই থাকবে। ঠিক আছে, আবার আমরা এ একটা ভেক্টর লিখলাম আগের মতোই, বি একটা ভেক্টর লিখলাম। এখন যদি এ ও বি ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হয়, তাহলে সমান্তরাল হলে আমি বলেছি কি যে কোনো একটা ভেক্টর ইকুয়াল টু ল্যামডা ইন্টু দ্বিতীয় ভেক্টর, তাহলে এ ইকুয়াল টু ল্যামডা বি ধরলাম, যেখানে ল্যামডা হলো বাস্তব প্যারামিটার। এবার এ ভেক্টরটার মানগুলো বসালাম, ল্যামডা ইন্টু বি ভেক্টরের মানটা বসালাম। এবার এ ভেক্টর যা বাঁ দিকে যা আছে তাই থাকলো, ল্যামডা দিয়ে গুণ করে ডান দিকে আমি এটা লিখলাম। এখন আই ক্যাপ এর সহ হচ্ছে এটা x1, এদিকে আই ক্যাপ হচ্ছে ল্যামডা x2, তাহলে দুটো তুলনা করলে আমরা পাবো x1 ইকুয়াল টু ল্যামডা x2 বা x1 বা x2 ইকুয়াল টু ল্যামডা। ঠিক একইভাবে দেখো পাবো আমি y1 ইকুয়াল টু ল্যামডা y2, তাহলে y1 বাই y2 ইকুয়াল টু ল্যামডা পাবো। আবার z1 ইকুয়াল টু পাবো ল্যামডা z2 বা z1 বাই z2 ইকুয়াল টু ল্যামডা পাবো। তাহলে এই তিনটে থেকে আমরা লিখতে পারি কি x1 বাই x2 ইকুয়াল টু y1 বাই y2 ইকুয়াল টু z1 বাই z2। ঠিক আছে, এটাই লিখতে পারি। তাহলে আমরা জানি যে দুটো সরলরেখার সমান্তরাল হলে এটা পাই। আবার এ ও বি ভেক্টর দুটি সমরেখ বা কলিনিয়ার হলে, সমরেখ বা কলিনিয়ার বলতে কী বোঝে, এ বি ভেক্টর দুটি একই সরলরেখায় অবস্থিত, কলিনিয়ার মানে একই সরলরেখায় অবস্থিত হলেও যে সমান্তরালের যা কন্ডিশন কলিনিয়ারও তাই কন্ডিশন লিখতে পারি, অর্থাৎ যে কোনো একটা ভেক্টর ইকুয়াল টু ল্যামডা ইন্টু দ্বিতীয় ভেক্টর, যেখানে ল্যামডা হলো বাস্তব প্যারামিটার। আবার এ ভেক্টর সমান সমান x1 আই ক্যাপ প্লাস y1 জে ক্যাপ প্লাস z1 কে ক্যাপ এবং বি ভেক্টর সমান সমান x2 আই ক্যাপ এবং y2 জে ক্যাপ প্লাস z2 কে ক্যাপ এবং সি ভেক্টর সমান সমান x3 আই ক্যাপ প্লাস y3 জে ক্যাপ প্লাস z3 কে ক্যাপ যদি হয়, তাহলে আমরা বার করব এ ক্রস বি ডট সি। এ ক্রস বি ডট সি এটা মানেই আমরা লিখতে পারি থার্ড ব্র্যাকেটের মধ্যে এ বি সি। ঠিক আছে, এটাকে বলা হয় বক্স এবিসি ভেক্টর। ঠিক আছে, তাহলে এ ক্রস বি ডট সি মানে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখব এ ভেক্টর বি ভেক্টর সে পরপর এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর। ঠিক আছে, তাহলে এটার অর্থ কি, এটা হচ্ছে স্কেলার একটা, মানে এটা একটা নির্দিষ্ট মান বেরোবে, এটা ভেক্টর মানে আই জে কে থাকবে না, যে মানটা বেরোবে তার সঙ্গে। তাহলে প্রথমে এ আছে, তাহলে এ ভেক্টরে আই জে কে সবগুলো লিখব x1 y1 z1, তারপরে বি আছে বি ভেক্টরের সবগুলো লিখে দিলাম, তারপরে সি আছে বলে সি ভেক্টর আই জে কের সাথে যেগুলো আছে সেই সবগুলো x3 y3 z3 লিখলাম। এবার এটা ক্যালকুলেট করলে এর মান পেয়ে যাবে। এখন যদি এ
ভেক্টর, বি ভেক্টর ও সি ভেক্টর তিনটি একতলীয় বা কোপ্লেনার হয়। একতলীয় বা কোপ্লেনার বলতে একই প্লেনের উপর আছে, অর্থাৎ যেমন একটা খাতা, এটা একটা প্লেন, তাহলে এই প্লেনের উপরেই যদি এ বি এবং সি তিনটে ভেক্টর থাকে তাহলে থার্ড ব্র্যাকেট এ বি সি ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, কোপ্লেনার হলে থার্ড ব্র্যাকেট এ বি সি ইকুয়াল টু 0 মানেই হচ্ছে ডিটারমিনেন্টের ভ্যালুটা হবে 0। আবার দেখো এটাকে আমরা এরকম লিখতে পারি, এ বি সি ইকুয়াল টু, দেখো এর এ তারপরে বি তারপরে সি আছে, তুমি যদি বি থেকে শুরু করো ইকুয়াল টু বি, বি এর পরে সি, আবার সি শেষ মানে তারপরে এ হবে। তুমি সি থেকে শুরু করতে পারো, সি, সি শেষ তারপরে কে আসবে, এ আর বি আছে। অর্থাৎ তুমি যদি সিকোয়েন্সটা মেনটেন করো তাহলে একই থাকবে। ঠিক আছে, কিন্তু যদি সিকোয়েন্স মেনটেন না করো তাহলে কী হবে, দেখো এ বি সি, তুমি বিটা আগে লিখলে তাহলে বি, বি এর পরে সি হওয়ার কথা, কিন্তু আমি লিখেছি এ, তাহলে বি এ সি লিখলে তখন আগে একটা নেগেটিভ হবে। ঠিক আছে, অর্থাৎ তুমি মনে রাখবে এইভাবে, ধরো এখানে এ, এখানে বি, এখানে সি, তিনটে ভেক্টর আছে। যদি এইভাবে ঘোরে তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ক্লক ওয়াইজ ঘুরলে পরিবর্তন হবে না। দেখো এ বি সি ইকুয়াল টু তুমি লিখতে পারো বি সি এ ইকুয়াল টু লিখতে পারো সি এ বি, কিন্তু কেউ যদি মাঝে একটা পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু সাইনটা চেঞ্জ হয়ে যাবে। যেমন দেখো এ বি সি, এরপরে আমরা লিখছি বি সি না গিয়ে কী লিখছি বি এ সি, তাহলে দেখো অ্যান্টি ক্লক ওয়াইজ হয়ে গেলো। অ্যান্টি ক্লক ওয়াইজ হয়ে গেলেই তখন আগে একটা কী আসবে, নেগেটিভ আসবে। ঠিক আছে, এ ক্রস বি ডট সি, এটার যা অর্থ, সিটা যদি আগে লেখো সি ডট এ ক্রস বি, একই অর্থ, কারণ ডট প্রোডাক্টের ক্ষেত্রে এ ডট বি ইকুয়াল টু বি ডট এ একই জিনিস হয়। আবার দেখো এ ডট বি ক্রস সি, এটা মানে হচ্ছে এবিসি, এবিসিকে আমি লিখতে পারি বক্স থার্ড ব্র্যাকেট এবিসি এর মধ্যে আমি এটাকে আমি লিখতে পারি সি এ বি। এবার সি এ বি মানে হচ্ছে সি ডট এ ক্রস বি। ঠিক আছে, আবার এটাকে দেখো আমি লিখতে পারি সি ক্রস এ ডট বি, এটাও লিখতে পারি, তার মানে হচ্ছে সি এ বি, এটাও লেখা যায় সি এ বি, এটাও লেখা যায় সি এ বি। বুঝতে পারলে, মানে তোমার এ ডট বি ক্রস সি মানে এ বি সি। আবার যদি তুমি বি ক্রস সি ডট এ লিখতে তখন লিখতে বি সি এ। এখানে যেমন আমি লিখেছি সি ডট এ ক্রস বি, মানে পরপর লিখব, থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে সি এ বি, এটা দেখো সি ক্রস এ ডট বি, তাহলে এটাও তাই লিখব, থার্ড ব্র্যাকেটের মধ্যে সি এ বি। আশা করি তুমি বিষয়টি বুঝতে পারলে। নেক্সট, এবার আমরা একটি সমস্যার সমাধান করব। ধরো আর ভেক্টর ইকুয়াল টু দেওয়া আছে 3i প্লাস 2j মাইনাস 4k ক্যাপ দেওয়া আছে সব মাথায়, প্লাস টি ইন্টু আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ, ও আর ইকুয়াল টু 5i ক্যাপ মাইনাস 2j ক্যাপ, কে ক্যাপটা নেই এখানে, তার মানে আমি লিখতে পারি, পরে ভাবতে পারি এটা হচ্ছে প্লাস 0 ইন্টু কে ক্যাপ, পরটা টি ড্যাশ ইন্টু 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 6k ক্যাপ। এদের মধ্যবর্তী কোণটা নির্ণয় করতে বলেছে, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণটি নির্ণয় করো। তাহলে যে দুটো দেওয়া আছে সেই দুটো লিখলাম, প্রথমটা 1 নম্বর আর দ্বিতীয়টা হচ্ছে 2 নম্বর। তাহলে 1 নং ও 2 নং রেখা দুটির কার্তেশীয় আকার হলো, আমরা এটাকে কার্তেশীয় সমীকরণে রূপান্তর করে নিই। দেখো 1 নং সমীকরণ থেকে বলতে পারি যে এটা 3, 2, -4 বিন্দুগামী এবং এই সরলরেখাটির দিক অনুপাতগুলি হবে 1, 2, 3। তাহলে 1 নং সরলরেখার হচ্ছে কার্তেশীয় আকার হবে x - 3, আমি উপরগুলো আগে বলি, ইকুয়াল টু y - 2 ইকুয়াল টু এটা z -4 z + 4 বাই দিক অনুপাতগুলো কত 1, 2, 2, তাহলে 1, 2, 2, এটা 3 নম্বর নাম দিলাম। এবার দেখো 2 নম্বরটাকে যদি আমি কার্তেশীয় আকার করি তাহলে হবে কত, উপরেরটা আমি লিখছি x - 5, তারপরে হচ্ছে ইকুয়াল টু y -2 মানে y + 2 ইকুয়াল টু z, কে ক্যাপ নেই তাহলে z - 0, আর দিক অনুপাতগুলো সরল 3, 2, 6, তাহলে 3, 2, 6 লিখলাম, এটা 4 নম্বর। এবার 3 আর 4 নম্বর সরলরেখার মধ্যবর্তী কোণ বার করতে হবে। তাহলে 3 নং সরলরেখার হচ্ছে দিক অনুপাতগুলো হলো 1, 2, 2 এবং 4 নং সরলরেখার দিক অনুপাতগুলো হলো 3, 2, 6।
তাহলে 3 নং ও 4 নং সরলরেখা দুটির দিক অনুপাতগুলি হলো যথাক্রমে 1,2,2 এবং 3,2,6। তাহলে এদের মধ্যবর্তী কোণ আমি বার করে নেব। এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে cos θ লিখব 1 × 3 + 2 × 2 + 2 × 6 বাই √1² + 2² + 2² ইন্টু √3² + 2² + 6², যেটা আমরা একটু আগেই সূত্র হিসাবে পড়লাম। ধরি সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ থিটা, অর্থাৎ cos θ এটা লিখলাম, এটা ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশন cos θ 19/21 বা θ cos ইনভার্স 19/21। অতএব সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ cos ইনভার্স 19/21। নেক্সট প্রবলেম, 1,2,3 বিন্দুগামী যে সরলরেখাটি এত রেখার সমান্তরাল তার কার্তীয় সমীকরণ নির্ণয় করো। দেখো, প্রথমে সরলরেখাটা সিমেট্রিক ফর্ম নেই, আমি প্রথমে একে জেনারেল ফর্ম করব। ঠিক আছে, একে জেনারেল ফর্ম করার পর তাহলে যে নিচেগুলো থাকবে সেই নিচেরগুলো হয়ে যাবে এই সরলরেখাটার দিক অনুপাত। তাহলে এই সরলরেখাটার যা দিক অনুপাত হবে, তাহলে এই সরলরেখাটার সমান্তরাল সরলরেখার দিক অনুপাত একই হবে। ঠিক আছে, চলো আমরা অ্যান্সার করি। প্রদত্ত সরলরেখাটি হলো এটা, এর সাধারণ আকার করছি, উপর থেকে প্রথমে 2টা কমন নিলাম, কারণ এক্সকে ফ্রি করতে হবে। হ্যাঁ, সাধারণ আকার করতে গেলে তোমার প্রথম হচ্ছে এক্সকে ফ্রি করতে, এক্সের সাথে কোনো সংখ্যা গুণ থাকা চলবে না। ঠিক আছে, আচ্ছা, অর্থাৎ সাধারণ আকার হচ্ছে কোন আকারগুলো, যেটা প্রথমেই আমি সরলরেখাগুলোর সমীকরণ লিখেছি। x - x1/a1 = y - y1/b1 = z - z1/c1, এগুলোকে বলে সাধারণ আকার। তাহলে উপর থেকে 2টা কমন, নিচে 4 ছিল, 4 তার 2 কমন নিলে হলে লিখতে পারি x - 3/2। এখান থেকে দেখো ওয়াইটা আগে আসবে, তাহলে -1 কমন নিলাম, বা মাইনাস কমন নিলে y - 6। এখান থেকে 7 কমন নিলাম, ভেতরে থাকলো z - 3/7, নিচে যা ছিল তাই থাকলো। এবার দেখো 2 আর 2 কেটে 2 × 2 = 4, নিচে 2 হবে, তাহলে x - 3/2/2, এটা হবে y - 6/-3 = z - 3/7, 7 × 2 = 14, 2 হবে। তাহলে এখান থেকে বলতে পারি যে 1 নং সরলরেখার দিক অনুপাতগুলি হলো 2, -3, 2। তাহলে অতএব 1 নং সরলরেখার দিক অনুপাতগুলি 2, -3, 2। যেহেতু নির্ণেয় সরলরেখাটি 1 নং সরলরেখার সমান্তরাল, তাহলে 1 নং সরলরেখা বলতে যে সরলরেখাটা আমাকে নির্ণয় করতে হবে সেই সরলরেখাটা হচ্ছে 1 নং সরলরেখার সমান্তরাল। তাহলে 1 নং সরলরেখার ডিআর হয়ে গেছে 2, -3, 2। তাহলে যে সরলরেখাটা নির্ণয় করতে হবে সেই সরলরেখাটা হচ্ছে যদি এর সমান্তরাল হয়, তাহলে সেই সরলরেখাটার ডিআর হবে একই হবে 2, -3, 2, বা এর সমানুপাতি হবে। এর সমানুপাতি মানে এই সংখ্যাগুলো কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করা। যেমন ধরো 2 দিয়ে গুণ করতে 4, -6, 4 হতে পারে, আবার 3 দিয়ে গুণ করতে আলাদা আলাদা হবে। ঠিক আছে, তার মানে সমান্তরাল সরলরেখা এই মানে এই 1 নংয়ের সঙ্গে যে সমস্ত সরলরেখাগুলো সমান্তরাল তার দিক অনুপাত হয় এটা হবে, নাহলে এর সমানুপাতে, অর্থাৎ এই সংখ্যা প্রত্যেকটার সঙ্গে একটা নির্দিষ্ট সংখ্যা গুণ করে সেটাও হতে পারে। যদি 5 গুণ করো তাহলে এর সমান্তরাল সরলরেখার ডিআর হবে 10, -15, 10। ঠিক আছে, তার জন্য লিখছি, দেখো, যেহেতু নির্ণেয় সরলরেখাটি 1 নং সরলরেখার সমান্তরাল, অতএব নির্ণেয় সরলরেখার দিক অনুপাতগুলি হবে 2, -3, 2, বা এর সমানুপাতি। এর সমানুপাতি মানে একে যে কোনো একটা 3টেকে একই একটা যে কোনো সংখ্যা দিয়ে গুণ করেও তুমি লিখতে পারো। ঠিক আছে, সেটাও হবে। তাহলে আবার নির্ণেয় সরলরেখাটা কত বিন্দুগামী বলেছে? 1,2,3 বিন্দুগামী। তাহলে আমাকে যে সরলরেখাটা নির্ণয় করতে হবে সেটার হচ্ছে 1,2,3 বিন্দুগামী, এবং সেই সরলরেখাটার ডিআরগুলো এটা। ঠিক আছে, তাহলে সরলরেখার সমীকরণ কী হবে? সরলরেখার সমীকরণ হবে x - x1/dr2 = এটা হবে y - 2/3, এটা হবে z - 3/2। ঠিক আছে, তাহলে নির্ণেয় সরলরেখার সমীকরণ প্রথমে আমরা দেখো এই বিন্দু যেটা দেখে সেগুলো বিয়োগ করে লিখলে x - 1 = y - 2 = z - 3 বাই ডিআরগুলো প্রথমে 2 বসলো, তারপরে -3 বসলো, তারপরে 2 বসলো। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে অ্যাকচুয়ালি প্রশ্নটা কী বলেছে আরেকবার বোঝো। তোমার এই একটা সরলরেখা দিয়ে দিয়েছে, ঠিক আছে, এই সরলরেখাটা তুমি ডিআরগুলো জেনারেল অনুপাত করে বার করলে ডিআর কত পেলে 2, -3, 2। এবার বলেছে এর সমান্তরাল একটা সরলরেখার সমীকরণ তোমাকে নির্ণয় করতে বলেছে, সেই সরলরেখাটা কোন বিন্দু দিয়ে গেছে বলে দিয়েছে 1,2,3। তাহলে যেহেতু এই সরলরেখাটা এইটার সমান্তরাল, তাহলে এর ডিআর হবে কত? এরও ডিআর হবে একই হবে 2, -3, 2, অথবা এর সমানুপাত। এর সমানুপাত মানে একে একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করে সেটাও হতে পারে।
ঠিক আছে, যেমন এখানে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে 4 দুগুণে 8 মাইনাস 12 আবার 8, অর্থাৎ এটা ডিয়ার হচ্ছে 8 মাইনাস 12 8ও হতে পারে। ঠিক আছে, হয় এটা হবে নাহলে সমানুপাতি। তাহলে এই সরলরেখাটার সমীকরণ কী হবে? তাহলে এই সরলরেখাটা যে 1, 2, 3 বিন্দু দিয়ে যাচ্ছে এবং ডিআরগুলো হচ্ছে 2, -3, 2। তাহলে এই সরলরেখাটার সমীকরণ হবে x - 1/2 = y - 2/-3 = z - 3/2। ঠিক আছে, এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আশা করি আজকের সমস্যাগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।